নমস্কার, নিউজ আওয়ার প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে প্রাক্সি। চোখ রাখছে খবরে। রাজ্যপালের পাঠানো বিলে সিদ্ধান্ত জানাতে রাষ্ট্রপতিকে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট। বিল নিয়ে সিদ্ধান্ত নিতে হবে 3 মাসের মধ্যে, না হলে জানাতে হবে কারণ বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। যে কোনো বিল নিয়ে 3 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে দেশের রাষ্ট্রপতিকে, এমনটাই জানালো সুপ্রিম কোর্ট। কোনো বিল ফেলে রাখতে হলে জানাতে হবে তার কারণ। সাধারণত কোন রাজ্যের আইনসভায় বিল পাস হলে তা সম্মতির জন্য রাজ্যপালের কাছে পাঠানো হয়। রাজ্যপাল নির্দিষ্ট সময়ের মধ্যে ওই বিল নিয়ে সিদ্ধান্ত নিতে না পারলে তা পাঠিয়ে দেন রাষ্ট্রপতির কাছে। রাজ্যপালের কাছ থেকে এই ধরনের বিল এলে রাষ্ট্রপতি অনির্দিষ্টকালের জন্য তা ফেলে রাখতে পারবেন না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। বিল নিয়ে মতামত জানানোর জন্য রাষ্ট্রপতিকে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি ভারতীয় সংবিধানে, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে এবার জানিয়েছে সর্বোচ্চ আদালত। বিল হাতে পাওয়ার 3 মাসের মধ্যে তা নিয়ে সিদ্ধান্ত জানাতে হবে রাষ্ট্রপতিকে। যদি বেশি সময় লাগে সেক্ষেত্রে তার কারণ জানাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। তামিলনাড়ু সরকারের একটি মামলায় এই মন্তব্য করেছে শীর্ষ আদালত। রাষ্ট্রপতিকে সময়সীমা বেঁধে দেওয়ার এই রায় দেশে প্রথম। তামিলনাড়ুর আইনসভায় পাশ হওয়ার পর 10টি বিল সে রাজ্যের রাজ্যপাল RN রবি আটকে রেখেছেন বলে অভিযোগ। 2023 সালের নভেম্বর মাসে ওই বিলগুলি রাজ্যপাল পাঠিয়ে দিয়েছিলেন রাষ্ট্রপতি সিদ্ধান্তের জন্য। এই সংক্রান্ত মামলায় রাজ্যপালের আচরণকে বেআইনি বলে উল্লেখ করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি R মহাদেবনের বেঞ্চ। এটা স্পষ্ট করে বলে দেওয়া দরকার, কোন সাংবিধানিক কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ না করলে আদালত সেখানে হস্তক্ষেপ বিরত থাকবে না বলে মন্তব্য করেছে দেশের সর্বোচ্চ আদালত। ভারতীয় সংবিধানের 201 নম্বর ধারায় বলা হয়েছে, রাষ্ট্রপতির কাছে কোনো বিল গেলে তিনি দুটি কাজ করতে পারেন, হয় ওই বিলে সম্মতি জানানো অথবা তা নাকচ করে দেওয়া। কিন্তু সংবিধানে রাষ্ট্রপতির এই কাজের জন্য কোনো সময়সীমা জানানো হয়নি। এর ফলে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাতের আবহ তৈরি হয় বারবার। রাজ্যপাল যদি রাষ্ট্রপতির কাছে কোনো বিল পাঠান এবং রাষ্ট্রপতি যদি তা অনির্দিষ্টকালের জন্য আটকে রাখেন, রাজ্য সরকার চাইলে তার বিরুদ্ধে আদালতে যেতে পারবে বলে রায় জানিয়েছে সর্বোচ্চ আদালত। রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো বিল আইনে পরিণত হতে পারে না। ফলে আইনে পরিণত করার আগে যে কোনো বিল সঠিকভাবে বিবেচনা করা প্রয়োজন। আদালত জানিয়েছে এই বিবেচনাকে কঠোর সময়সীমার মধ্যে বেঁধে ফেলা কঠিন। সিদ্ধান্ত নিতে রাষ্ট্রপতির সময় লাগতেই পারে। আদালত সেই বিষয়ে অবগত, কিন্তু তা রাষ্ট্রপতির নিষ্ক্রিয়তার অজুহাত হতে পারে না। কোনো যুক্তি বা ব্যাখ্যা ছাড়া বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতির বিলম্ব সাংবিধানিক নীতি লঙ্ঘনের সমান। একে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য ক্ষতিকারক বলেও উল্লেখ করেছে দেশের সর্বোচ্চ আদালত। অকারণে দেরি করার কোনো জায়গা থাকতে পারে না রাষ্ট্রপতির ক্ষেত্রে বলে মন্তব্য করেছে দেশের সর্বোচ্চ আদালত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে শিক্ষার মান উন্নয়নে বহিরাজ্য থেকে সেরা শিক্ষক আনবে সরকার। গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ছাত্রছাত্রীদের কোচিং দেবে বহিরাজ্যের শিক্ষকরা। ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক সাহা শুক্রবার বলেছেন যে সরকার শিক্ষার্থীদের জন্য গুণমান সম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে রাজ্যের বাইরে থেকে সেরা উপলব্ধ শিক্ষক আনার পরিকল্পনা করছে রাজ্য সরকার। বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ছাত্রছাত্রীদের কোচিং দেবেন এই সকল শিক্ষকরা। শিক্ষার্থীদের শিক্ষাগত সহায়তা উন্নত করার জন্য সকল মহকুমায় কোচিং সেন্টার স্থাপনের প্রস্তাব করা হয়েছে 2025-26 অর্থ বছরের বাজেটে। এই জন্য রাখা হয়েছে অর্থের সংস্থানও। এক্ষেত্রে কোচিং সেন্টারগুলিতে যোগদান নাও করতে পারেন রাজ্যের প্রতিষ্ঠিত শিক্ষকরা। প্রেক্ষিতে রাজ্যের বাইরে থেকে সেরা শিক্ষকদের এনে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য অর্থ দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শিক্ষার্থীদের ইংরেজি, গণিত, পদার্থবিদ্যা এবং জীববিজ্ঞানের মতো বিষয় পড়াবেন এই সকল শিক্ষকরা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিকল্প শিক্ষাগত সহায়তা না পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের ওপর শিক্ষাগত চাপ কমানোর কোনো উপায় নেই বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমরা নিজেরা দেখেছি আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য একবার ওই টিচারের কাছে যাই, ওই টিচারের কাছে যাই, কিন্তু আমরা ঠিক করলাম যে সমস্ত মহকুমার মধ্যে আমরা এই ধরনের যে বিশেষ কোচিং সেন্টার আমরা তৈরি করছি প্রতিটা মহকুমার মধ্যে, এবং সেখানে যারা বাইরের থেকেও যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এবং ইংরেজি সহ যাতে ভালো ভালো টিচার আসতে পারে এবং সেখানে কোচিং দেওয়ার ব্যবস্থা করবে। এক টিচার ফিজিক্স, কেমিস্ট্রি এরকম যেন না যেতে হয় সেই ব্যবস্থার জন্য এবার বাজেটে রাখা হয়েছে। এর জন্য
প্রায় 7 কোটি টাকা রাখা হয়েছে। বন্ধুগণ, আপনারা দেখেছেন যে অনেক সময় কম্পিটিটিভ এক্সামও দিতে হয়। কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে এখানে সেন্টার ত্রিপুরাতে নেই, বাইরে গিয়ে পরীক্ষা দিতে হয়, বা অনেক সময় যেহেতু সুবিধা নেই বাইরে যাওয়ার, তো অনেকে সেই পরীক্ষাও দিতে পারে না। যারা আমাদের ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় ভর্তির জন্য অসুবিধা হয়, তাদের জন্য আমরা আগরতলা, উদয়পুর এবং আমবাসায় সেই 3টে জায়গায় আমরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার চালু করার প্রস্তাব রেখেছি। এতে করে সমস্ত সাব ডিভিশন, সমস্ত বিধানসভা তাতে কিন্তু কভার হবে। এটা লক্ষ্য করা গেছে যে শিক্ষার্থীরা স্কুটার, বাইক বা অন্যান্য পরিবহনের মাধ্যমে বেসরকারি টিউশন ক্লাসে ছুটে যাচ্ছে, যা তাদের চাপ আরো বাড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রস্তাবিত কোচিং সেন্টারগুলিতে পদ্ধতিগতভাবে 4টি মূল বিষয় পড়ানো হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রীতিমতো দরপত্র আহ্বান করে বহিরাজ্য থেকে গুণমান সম্পন্ন শিক্ষক আনবে রাজ্য সরকার। শিক্ষার্থী এবং চাকরি প্রার্থীদের বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণের জন্য যাতে রাজ্যের বাইরে যেতে না হয়, তার জন্য হাঁপানিয়ায় 15 কোটি টাকা ব্যয়ে একটি পরীক্ষার হলও স্থাপন করবে রাজ্য সরকার। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। ঐক্যমতে বিলম্বের কারণে স্থগিত রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন। এক্ষেত্রে ঐক্যমতে বিলম্বের কারণে স্থগিত রয়েছে ত্রিপুরার মতো 26টি রাজ্যে দলের প্রদেশ সভাপতি নির্বাচন প্রক্রিয়াও। ভারতীয় জনতা পার্টির নতুন জাতীয় সভাপতি কি হবেন এবং কখন তাকে নিযুক্ত করা হবে তা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে, এমনকি বিজেপিতেও। এর উত্তর দলের সিনিয়র নেতাদের কাছ থেকে এসেছে সঠিক সময়ে। তবে এই সঠিক সময় কখন আসবে তা নিয়ে প্রশ্ন তুলছেন দলের কার্যকর্তারা। জাতীয় সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদন অনুসারে নতুন সভাপতির বিষয়ে ঐক্যমত্য তৈরির প্রচেষ্টা চলছে দলে। ঐক্যমত্য তৈরি হলেই ঘোষণা করা হবে নির্বাচন। জাতীয় সভাপতি হিসেবে জেপি নাড্ডার মেয়াদ শেষ হয় 2024 সালের জুন মাসে। বর্তমানে বর্ধিত মেয়াদে রয়েছেন তিনি। নতুন সভাপতি নির্বাচনের জন্য সম্পন্ন হয়েছে জাতীয় সদস্য সংগ্রহ অভিযান। সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে 10টি রাজ্যে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন, তবে 26টি রাজ্যে এখনো অনুষ্ঠিত হয়নি নির্বাচন। এর মধ্যে রয়েছে ত্রিপুরাও। দলীয় ঐক্যমতের অভাবে ত্রিপুরাতেও স্থগিত রয়েছে বিজেপির প্রদেশ সভাপতি নির্বাচন প্রক্রিয়া। ন্যূনতম 18টি রাজ্যে নির্বাচন সম্পন্ন হওয়ার পরে জাতীয় সভাপতি নির্বাচন হবে বলে লেখা আছে বিজেপির দলীয় সংবিধানে। তবে এটি বাধ্যতামূলক নয় বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। দলীয় সংবিধানের 19 ধারা অনুযায়ী যদি 5টি রাজ্যে জাতীয় কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে ইলেকটোরাল কলেজের যে কোনো 20 জন সদস্য যৌথভাবে জাতীয় সভাপতির নাম প্রস্তাব করতে পারবেন বলে লেখা আছে বিজেপির দলীয় সংবিধানে। যেই জাতীয় সভাপতি হন না কেন, 2029 সালের লোকসভা নির্বাচন তার নেতৃত্বেই লড়া হবে বলে মোটামুটি নিশ্চিত দলের নিচু থেকে ওপর তলার সব নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে কোথাও যেন বার্তা না যায় যে সংগঠনের কোনো নির্দিষ্ট অংশের কথা শোনা হচ্ছে না, অথবা এই ক্ষেত্রে জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে দল। গত 10 বছর ধরে ক্রমাগত এই আখ্যান তৈরি করার চেষ্টা করে আসছে বিরোধীরা। তাই এই বিষয়টিতে এবার যথেষ্ট সতর্ক ভারতীয় জনতা পার্টি। নতুন সভাপতি ঘোষণার পর জাতীয় পরিষদ এবং কার্যনির্বাহী পরিষদে মহিলাদের জন্য 33% পর্যন্ত আসন ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপির। এতে সংসদীয় বোর্ড এবং কেন্দ্রীয় নির্বাচন কমিটিতে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি পাবে। দলের বিভিন্ন সংগঠনেও বৃদ্ধি পাবে নারীদের অংশগ্রহণ। অপরদিকে আদর্শের প্রতি নিবেদিত প্রাণ তরুণরা সুযোগ যেন পায়, এই বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। বিজেপি সহ সকল অনুমোদিত সংগঠনে আদর্শের প্রতি নিবেদিত প্রাণ যুবকদের অগ্রাধিকার দেওয়া উচিত। আদর্শগতভাবে ভিন্ন হওয়া সত্ত্বেও আদর্শ এবং সংগঠনের প্রতি নিষ্ঠাই দায়িত্ব প্রদানের একমাত্র মানদণ্ড হওয়া উচিত বলে মনে করে আরএসএস। প্রথম সারির নেতাদের এমন একটি কাঠামো তৈরি করা উচিত যাতে ভবিষ্যতে শ্রমিকরা একটি বিকল্প হয়ে উঠতে পারে। এই ব্যবস্থা কেবল জাতীয় সভাপতি বা তার দলের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং সমগ্র জাতীয় নির্বাহী এবং জাতীয় কাউন্সিলের মধ্যে প্রসারিত হওয়া উচিত বলে জানিয়েছে আরএসএস। দলীয় নিয়ম অনুযায়ী বিজেপির সভাপতির কার্যকাল 3 বছর। একজন ব্যক্তি 2 বারের বেশি একটি দলের সভাপতি হতে পারবেন না। এমন পরিস্থিতিতে এখন তার মেয়াদে 12টি গুরুত্বপূর্ণ নির্বাচন পরিচালনা করতে হবে দলের নতুন সভাপতিকে। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। জুডিশিয়াল সেক্টরে বড়সড় রদবদল করল ত্রিপুরা উচ্চ আদালত। এই ক্ষেত্রে 24 জন জুডিশিয়াল অফিসারকে বদলি করল ত্রিপুরা উচ্চ আদালত।
জুডিশিয়াল অফিসারদের বদলির তালিকা প্রকাশ করেছে ত্রিপুরা উচ্চ আদালত। গ্রেড 1, 2, 3 শ্রেণীর মোট 24 জন বিচারকের নাম রয়েছে প্রকাশিত এই বদলির তালিকায়। ধলাই জেলার আমবাসা পারিবারিক আদালতের বিচারক অরিন্দম পালকে বদলি করা হয়েছে খোয়াই জেলার পারিবারিক আদালতে। কৈলাসহরের পারিবারিক আদালতের বিচারক শঙ্করী দাস বদলি হয়েছেন সিপাহীজলা জেলার জেলা ও দায়রা জজ হিসেবে। একই সাথে এই জেলার পারিবারিক আদালতের দায়িত্বও সামলাবেন তিনি। উত্তর জেলা ধর্মনগর পারিবারিক আদালতে জজ হিসেবে বদলি হয়েছেন এই জেলার বর্তমান জেলা ও দায়রা জজ প্রকাশ কুমার। ধলাই জেলার আমবাসার জেলা ও দায়রা জজ অংশুমান চৌধুরী বদলি হয়েছেন দক্ষিণ জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে। কৈলাসহরের পারিবারিক আদালতে বিচারকের দায়িত্ব সামলাবেন সোনামুড়া ফ্যামিলি কোর্টের জজ যোগিন্দর পাল। সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে বদলি করা হয়েছে গোমতী জেলা উদয়পুরের ফ্যামিলি কোর্টের জজ শুভ্রনাথকে। উদয়পুরের পারিবারিক আদালতে বদলি হয়েছেন এই জেলার বর্তমান অতিরিক্ত জেলা ও দায়রা জজ দেবাশিস কর। সাবরুমের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তপন দেববর্মা দায়িত্ব সামলাবেন ধলাই জেলার অতিরিক্ত দায়রা জজ হিসেবে। উদয়পুরের সিজেএম দেবলীনা কিলেকদার। আগরতলা ফ্যামিলি কোর্টের প্রিন্সিপাল কাউন্সিলর অপরাজিতা দেববর্মা। বিলোনিয়া সিনিয়র ডিভিশন সিভিল জজ সুশান্ত দেববর্মা। সোনামুড়ার সিজেএম শুভদীপ সাহা। ধর্মনগরের সিজেএম সম্মুজ্যোতি দেবনাথ। পশ্চিম জেলা সিনিয়র ডিভিশন সিভিল জজ তনুশ্রী দেবনাথ। সোনামুড়া ফ্যামিলি কোর্টের প্রিন্সিপাল কাউন্সিলর জুমিলি দেববর্মা। ধলাই জেলার সিভিল জজ রাহুল রায়। খোয়াই জেলার সিজেএম নন্দিতা ভট্টাচার্য। খোয়াই জেলা আইন সেবা কর্তৃপক্ষের জে কাশ্মীর দেববর্মা ও গোমতী জেলার যশোভী তানেজা। পশ্চিম জেলার অতিরিক্ত সিজেএম রাজা গুপ্তা। বিলোনিয়া জেলা আইন সেবা কর্তৃপক্ষের মিত্রা দাস। ঊনকোটি জেলার সিজেএম দীপা ভট্টাচার্যের নাম রয়েছে এই বদলির তালিকায়। এছাড়াও বদলির এই তালিকায় রয়েছে গ্রেড 3 বিচারক রীনা দেববর্মা ও মধুমিতা পালের নামও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিলোনিয়াতে আটক হলো এক নাইজেরিয়ান নাগরিক। তার কাছ থেকে 4টি মোবাইল উদ্ধার হয়, যার মধ্যে 3টি অ্যান্ড্রয়েড এবং একটি কিপ্যাড মোবাইল। বিলোনিয়া রেল স্টেশন থেকে আটক করা হয় নাইজেরিয়ান নাগরিক ফ্রান্সিস ওডোকোকে। 2019 সালে ভারতে আসে সে। সাইবার ক্রাইমের সাথে যুক্ত রয়েছে এই নাইজেরিয়ার নাগরিক। 2021 সালে চণ্ডীগড় পুলিশ তাকে সাইবার ক্রাইম মামলায় আটক করে। সেই সময় থেকে 3 বছর চণ্ডীগড় জেলে বন্দী ছিল সে। অবৈধভাবে বাংলাদেশ হয়ে নাইজেরিয়ায় ফিরে যাওয়ার পথে বিলোনিয়ায় গ্রেপ্তার করা হয় তাকে। কোনো পাসপোর্ট তো পাওয়া যায় না, মানে উইদাউট পাসপোর্টে আইতেছেন, কোনো ভ্যালিড ডকুমেন্টস কিছুই নেই। ভ্যালিড ডকুমেন্টস কিছু নাই। কই যাইতেছিল এমন কি কিছু কইছে না, কিছু মানে ইন্টারভিউশন চলছে, তা চলার পরেও তো জিজ্ঞাসাবাদ করার পরে তারা কিছুই বলতে পারতেছে না। বিদ্যুৎ নিগমের হয়ে কাজ করতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে ওপর থেকে পড়ে আহত হওয়া তাপস নম দাসের শেষ পর্যন্ত মৃত্যু হয় জিবি হাসপাতালে। কিন্তু যে কোম্পানি হয়ে কাজ করছিল তাপস নম দাস, তাদের থেকে কোনো ধরনের সহযোগিতা পায়নি মৃতের পরিবার বলে অভিযোগ করেন নিগমের অন্যান্য কর্মীরা। প্রেক্ষিতে শনিবার ক্ষুব্ধ হয়ে ভুতুরিয়া বিদ্যুৎ নিগমে এসে বিক্ষোভ প্রদর্শন করে বিদ্যুৎ লাইনম্যান কর্মীরা। এই ধরনের কাজে যে কোনো সময় মৃত্যু অনিবার্য। বিষয়টিকে মাথায় রেখে কর্মীদের সুরক্ষা, দুর্ঘটনা হলে সংশ্লিষ্ট পরিবারকে সাহায্য সহায়তা করার জন্য বিদ্যুৎ নিগম এবং দপ্তরের কাছে এদিন দাবি জানিয়েছেন কর্মীরা। যাতে আমরা সুরক্ষিত থাকতে পারি এবং আমাদের যদি অ্যাক্সিডেন্ট হয় কোম্পানি আমাদের আগে, আমাদের ফ্যামিলির আগে কোম্পানি যাতে স্টেপ নেয়, এটাই আমাদের দায়িত্ব। ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক টিএসআর জওয়ানের। ঘটনা জিরানিয়া এলাকায় শনিবার সকালে রেল লাইনে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। মৃত টিএসআর জওয়ানের নাম বাবুল দেবনাথ বলে জানিয়েছে পুলিশ। কয়েক বছর আগে স্ট্রোক হয় বাবুল দেবনাথের। এরপর বিবাহ বিচ্ছেদ হয়ে যায় টিএসআর জওয়ানের। মানসিক অবসাদেও ভুগছিলেন বাবুল দেবনাথ। এর আগেও কয়েকবার বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন বাবুল দেবনাথ বলে জানিয়েছে তার বৃদ্ধা মা। তবে এইটাকে স্বাভাবিক মৃত্যু বলে মানতে পারছেন না বাবুল দেবনাথের বৃদ্ধা মা। আজকে হে তো আত্মহত্যা করছে না, স্যার আত্মহত্যা করতে না, আত্মহত্যা করতে না, হে তো কানে শুনে না,
কানে কম শুনি, এমন কাছে বড় করে ডাক দিয়ে শুনবো। রেল লাইনের পাশে কি কারণে? গত ৩-৪ বছর ধরে দুর্বল হয়েছিল দলের মহিলা সংগঠন। এবার এই শাখাটিকে শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে দল। শনিবার আইপিএফটির মহিলা সংগঠন আইডব্লিউএফটির একদিনের কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধনে আমন্ত্রণ জানালেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। ভগৎ সিং যুব আবাসে আয়োজিত এই দিনের কনফারেন্সে উপস্থিত ছিলেন দলের শতাধিক মহিলা কর্মী। তাদের এই একদিনব্যাপী সম্মেলন আমরা আশা রাখছি খুব সুন্দরভাবে সম্পন্ন হবে এবং এই সম্মেলনের মাধ্যমে তারা আগামী দিনে আমাদের দলের শক্তিশালী হওয়ার ক্ষেত্রে অবশ্যই তারা দায়িত্ব নিয়ে তারা কাজ করবে। কাঞ্চনপুর রতনমণি মেমোরিয়াল আশ্রম স্কুল তথা উপজাতি কল্যাণ দপ্তরের রেসিডেন্সিয়াল স্কুল থেকে পঞ্চম শ্রেণী পাস করে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য পরীক্ষায় বসা বহু ছাত্রছাত্রী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। ফলে ছাত্রছাত্রীরা আর অন্য কোনো একলব্য স্কুলে ভর্তির পরীক্ষা না দেওয়ায় বিপাকে পড়েছেন অকৃতকার্য হওয়া পড়ুয়ারা। এ নিয়ে কুমারঘাট একলব্য স্কুলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ এবং স্বজন পোষণের অভিযোগ। শনিবার বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয় অভিভাবকরা। পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে সমস্ত অকৃতকার্য ছাত্রছাত্রীদের একলব্য স্কুলে ভর্তি দিতে হবে। অভিভাবকদের সেই দাবি যদি প্রশাসন না মানে তাহলে তারা আন্দোলন থেকে পিছু হটবে না বলে জানিয়ে দেয় অভিভাবকরা। শিক্ষকদের আটকে রেখে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কাঞ্চনপুর মহকুমা প্রশাসনের আধিকারিকরা। পরবর্তী সময় প্রশাসনিক আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। যত আবার আসন স্কুল ভর্তি মানে ব্যবস্থা করে নামাজ নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। চোখ রাখছে অন্যান্য খবরে। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার মিছিল এবং একে কেন্দ্র করে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছাড়তে হয় পুলিশকে। এই প্রেক্ষিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে কৈলাসহরে। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে কৈলাসহরের রাজপথে শনিবার প্রতিবাদ মিছিল বের করে যৌথ মঞ্চ। টিলাবাজার থেকে শুরু হয়ে মহকুমা শাসকের পুরাতন কার্যালয়ে গিয়ে শেষ করার কথা ছিল এদিনের মিছিলটি, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই কবজার এলাকায় মিছিলটিকে আটকে দেয় পুলিশ। তাতেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা, এমনকি পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে শুরু হয় খণ্ডযুদ্ধ। তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী এবং আন্দোলনকারী। এই ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা পুলিশ ডিআইজি রতি রঞ্জন দেবনাথ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে টিএসআর, সিআরপিএফ এবং বিএসএফ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন ভারত সরকারের ডাক বিভাগের সামনে ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছিল যৌথ মঞ্চ। মিছিলটি টিলাবাজার থেকে শুরু হয়ে মহকুমা শাসকের পুরাতন কার্যালয়ে গিয়ে শেষ করার কথা ছিল, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে গন্তব্যে পৌঁছানোর আগেই কবজার এলাকায় মিছিলটি আটকে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ 2 একজনের ওপর মৃদু লাঠি
চালিয়েছিল। তাতে শুরু হয় পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ। তাতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন, পাশাপাশি একজন পুলিশ কর্মীরও সামান্য আঘাত লেগেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। উল্লেখ করা যেতে পারে, সদ্য পাস হওয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে দেশের নানা প্রান্তে দানা বাঁধছে তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ। এই সপ্তাহে পার্লামেন্টে পাস হওয়ার পর 5 এপ্রিল রাষ্ট্রপতি তাতে সম্মতি দেন এবং এরপর আইনে পরিণত হয় বিলটি। এখন বিলটিকে অসাংবিধানিক বলে বর্ণনা করে সেটি বাতিল করার দাবিতে একাধিক এমপি ও সিভিল রাইটস গোষ্ঠী শরণাপন্ন হয়েছেন দেশের সর্বোচ্চ আদালতে। আইনটি বাতিল করার দাবিতে সর্বোচ্চ আদালতে পিটিশন জমা পড়েছে একাধিক। আগামী সপ্তাহে এই মামলাগুলো শুনবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে একটি সাংবিধানিক বেঞ্চ। তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের মতো কিছু কিছু বিরোধী শাসিত রাজ্য প্রকাশ্যে ঘোষণা করেছে বিতর্কিত এই নতুন আইনটি তাদের রাজ্যে প্রয়োগ করতে দেবে না তারা। কলকাতায় এক বিশাল সমাবেশ থেকে এই আইন বাতিল করার দাবিতে কম করে 1 কোটি মানুষের স্বাক্ষর প্রধানমন্ত্রী দফতরে পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে মুসলিমদের সংগঠন জমিয়ত-ই-উলেমা হিন্দ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। শনিবার গন্ডাছড়ার প্রত্যন্ত অঞ্চলে বিদ্যালয় ও ছাত্রাবাস পরিদর্শন করলেন রাজ্যের সমাজ কল্যাণ ও শিক্ষা বিষয়ক মন্ত্রী বিকাশ দেববর্মা। প্রথমে জগবন্ধুপাড়া হাই স্কুল এবং পরে গন্ডাছড়া এসটি বয়েজ হোস্টেল ঘুরে দেখেন তিনি। বিদ্যালয় ও হোস্টেলে পরিকাঠামোগত নানা সমস্যা সরাসরি ছাত্রছাত্রীদের কাছ থেকে শুনেন মন্ত্রী বিকাশ দেববর্মা। কোথাও পানীয় জলের অভাব, কোথাও পর্যাপ্ত বেঞ্চ বা ক্লাসরুমের সংকট, আবার কোথাও খেলাধুলোর জন্য নেই মাঠ বলে জানায় ছাত্রছাত্রীরা। বিগত সরকারের সময়ে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবহেলিত ছিল, কিন্তু এখন আর উপেক্ষার জায়গা নেই। এই সরকার পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে বলে এদিন দাবি করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। বিশুনি সালো বাবা গড়িয়ানি সালো বংনি থানি আং বাবা গড়িয়ান থানি আং প্রার্থনা খাयो বংনি লাইফ কাহামুংথং বং ফিউচাर কাহামুংথং বংনি ভবিষ্যৎ আথুকুরে হাই जों साथुंनै आं बंनि नि बागै आं दियायो दे बुसकांगो बंनि फ्यूचर ताव हामथुंनै बेले बेले हामबाय। রাজ্যের সীমান্তরক্ষী বাহিনীর বীর নারী বীর মাতা রয়েছেন মোট 2622 জন। এক্ষেত্রে ডিপেন্ডেন্স রয়েছে প্রায় 10,000। বীর নারী বীর মাতাদের পুরো সম্মান, সহায়তা এবং তাদের অধিকার প্রদান করবে ভারতীয় সেনা। শনিবার এক্স আর্মি মেনদের স্পেয়ার কর্পস ইএসএম র্যালিতে একথা জানিয়েছে ভারতীয় সেনা কর্তৃপক্ষ। এদিন শালবাগানে আর্মি সদর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই স্পেয়ার কর্পস ইএসএম র্যালি। র্যালিতে অংশ নেন দেশের জন্য প্রাণ উৎসর্গকারী সেনা জওয়ানদের স্ত্রী এবং মায়েরা। आज इस महत्वपूर्ण अवसर पर आप सभी के बीच आना मेरे लिए एक अत्यंत सम्मान की बात है। त्रिपुरा स्टेट के पूर्व सैनिक और उनके परिवार आज यहां उपस्थित हैं और हम उन सभी के वेलफेयर के लिए पूरी तरह से समर्पित हैं। কুসংস্কারে বলি হল 4 বছরের শিশু। প্রায় 1 মাস আগে ধুমাছড়া ভূত কিশোর পাড়ার মানিক ত্রিপুরা নামের 4 বছরের শিশুকে কামড়ায় কুকুর। এতে গুরুতর আহত হয় শিশুটি, কিন্তু কুসংস্কারের আচ্ছন্নতার কারণে কোনো চিকিৎসকের শরণাপন্ন না হয়ে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করে সুস্থ করার অপচেষ্টা করে শিশুর অভিভাবকরা। 1 মাস ধরে ওঝার ঝাড়ফুঁক এবং হাঁস, মোরগ, কবুতর বলি দিয়েও হল না শেষ রক্ষা। অবশেষে মনুঘাট হাসপাতালে প্রায় মৃত শিশুটিকে নিয়ে আসলে মনুঘাট হাসপাতাল থেকে সঙ্গে সঙ্গে ধলাই জেলা হাসপাতালে রেফার করা হয় শিশুটিকে। কিন্তু ধলাই জেলা হাসপাতালে নিয়ে আসার পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু হয় 4 বছরের শিশুটি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।